নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা ছেলের টিফিন ছেলেকে রেডি করে এখন বেরিয়ে পড়েছি। এখন যাব ছেলেকে রাখতে। ও কিন্তু এখানে বসেই আছে, ওর শুধু শুজটা পরা বাকি। নোংরা হচ্ছে ড্রেসে, উঠে বস। এই যে শুধুমাত্র শুজটুকু পরাতে বাইরে যেটুকু টাইম বসি তার মধ্যে দেখো কত বদমাশি করে। আসলে ওই নিচে দাদা ছিল, ও যখন স্কুলে যায় তখন দাদা রোজ একটা দুটো কথা বলেই যায়। তো কিট্টু এখানে চিৎকার করছিল, তাই দাদা নিচ থেকে বলছিল কে আওয়াজ করছে, কে আওয়াজ করছে, মানে ওর সঙ্গে খেলা করছিল আর কি। তার ওর কিন্তু মুখ বন্ধ হচ্ছে না, আমি কিন্তু মিউট করে দিয়েছি, কারণ উল্টো পাল্টা কিছু না কিছু বকতেই থাকে। পরে যখন ভিডিওগুলো আমি দেখি তখন ভালো লাগে দেখতে। সেই বাচ্চাই আছে, ওকে আমরা স্কুলে নামেই ভর্তি করেছি, তবে এমন কিছু আওয়াজ বের করে মনে হয় যেন এখনও ছোটোই আছে, এখন ওর কথাই বেরোয়নি। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস এমন হয়, মানে এখন যেহেতু স্কুলে পড়ে তো কিছু কিছু ওয়ার্ড, এমন কিছু ওয়ার্ড থাকে যেগুলো আমার ছেলের মুখ দিয়ে বেরোই না। তখন আমি রাগ করে বাবাকে বলি, কেন এত তাড়াতাড়ি বাচ্চাকে ভর্তি করালাম, ওর মুখ থেকে এখনও কথাই বেরোয়নি স্পষ্ট, আর আমরা ওকে এখন মানে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, আর কিছুদিন পরে আবার এক ক্লাস ওর পড়াও হয়ে যাবে, তো এমনটাই বলে থাকি। তো এই যে এখানেও সবসময় যেন একটা ব্যাপার, ওর মধ্যে আমি একা একা সিঁড়ি থেকে নামবো, আমি একা একা সিঁড়ি থেকে উঠবো, এরকম একটা ব্যাপার। তো ওকে আমি স্কুলে রেখে চলে এসেছিলাম, আজকে টাইমটাও ঠিক ছিল, আর আজকে একদমই বাজারে যাইনি। আর এখানে হচ্ছে ওই যে আগের দিন বললাম না, একটা ফ্রেন্ড আলুর পরোটা দিয়ে গেছিলো, তো ওই পরোটাই অনেকগুলো ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে 3টে আছে, তারপর আমি দেখলাম যে সেঁকতে গিয়ে দেখছি এখনও 4টে আছে। তো 4টে পরোটাই সেঁকে নিয়েছে, যদিও লাস্ট অবধি খাবো আমি আড়াইখানা, ওই 2টো খাবো, তারপর অর্ধেকটা যেমন তেমন করে খাবো, তারপর আর খেতে পারবো না, তবুও গরম করে নিলাম, পাতলা যেহেতু আছে, যদি পারি 3টে খেয়ে নেব। তো এই দিয়ে আমার আজকে ব্রেকফাস্টটা হয়ে গেল খুব সহজেই। আর কিট্টুকে রুটি করে দিয়েছিলাম একটা, ওকে রুটি এগ করে দিয়েছিলাম, ও সেটা নিয়ে গেছে। আর এই যে এখন বসবো, বসে বাইরের দিকে দেখবো আর খাবারটা খেতে থাকবো। আর এখন কি করি বলো তো, এক্সট্রাভাবে কারোর সঙ্গে ফোনে কথা বলার সময় হয় না। এমন একটা টাইম হয়ে গেছে যে হাজব্যান্ড যখন ফোন করে আমি ঠিক করে কথা বলতে পারি না, কারণ আমার মা, দিদি বা পরিবারের অন্য কোনো লোকের কাছে ফোন করলে আমার টাইম মতো আমি করি। যখন হয়তো রান্না বসিয়েছি, ভ্লগ বানাচ্ছি না বা খাচ্ছি, সেই টাইমটায় আমি হচ্ছে ফোন করি সবাইকে, কিন্তু হাজব্যান্ডের ক্ষেত্রে তো তা হয় না, আমি ফোন করলে ও তখন ফ্রি থাকে না, আবার ও যখন ফোন করছে তখন আমি ফ্রি থাকছি না, এইভাবে কিন্তু কথাই বলা হচ্ছে না। তো এই হয়ে গেছে সমস্যা। তো কি বলো তো, সংসার এমন একটা জিনিস না, অনেকেই বলে যে মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দরকার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন একটা টাইম চলছে যে আমি দেখি যে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলারই ঠিকঠাক করে সময় নেই। আমি কি করে যে টাইম বের করে ওর সাথে কথা বলি, দুপুরবেলায় যখন ও ফোন করে তখন কি হয়, তখন কিন্তু আমার প্রচণ্ড ঘুম পায়, আমি একদম ক্লান্ত হয়ে থাকি। ও ফোন করে মোটামুটি 1টার সময় আমাদের খাওয়াও হয় না ঠিক করে। ধরো 1টার সময় 12:30টায় কিট্টুকে স্কুল থেকে নিয়ে আসলাম, এখন আবার স্কুল থেকে এসে ওকে স্নান করাতে হয়, স্নান করিয়ে ফ্রেশ করিয়ে তারপর একটু ক্রিম ট্রিম মাখিয়ে খেতে খেতে বেজে যায় 1টা 10। তো হাজব্যান্ড যখন ফোন করে তখন আমি অলরেডি ভাত খাই আর ওর সাথে কথা বলি, একদিকে আমি নিজে কিট্টুকে খাওয়াই, প্লাস আমি নিজে খাই, আবার ওর সঙ্গে একটা দুটো করে কথা বলতে থাকি, নাহলে কথা কখন বলবো। কারণ কিট্টুকে এই যে যেমন আজকে মাছ রান্না করছি, এই মাছ খাওয়াতে কিন্তু অনেক সময় লাগে বাবুকে, কারণ ওর মাছের কাটামাটা বেছে একদম রেডি করে তারপর ওকে খাওয়াতে বসি। তো কি হয়, হাজব্যান্ড বলে তুমি আরাম করে খেয়ে নাও তারপর কথা বলো, কিন্তু আমি দেখি যে আমি আরাম করে খাবো, ছেলেকে খাওয়াবো, প্রায় আধা ঘন্টা লাগে আমাদের খেতে দুজনের। আমার তো হয়ে যায়, ছেলের হয় না, ছেলে ছোট, বুঝতেই পারছো। তো আমি দেখি যে এই আধা ঘন্টা টাইমটা যদি আমি একদমই কথা না বলি, তাহলে আবার 1:30 2টো বেজে যাবে, তখন আবার কথা কখন বলবো। তো মোটামুটি খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 1:45 বেজে যাচ্ছে। এবার 1:45-র সময় যখনই খাওয়া দাওয়া করে শুচ্ছি, তখন আবার ভিডিও আপলোড করতে হয়। ওর সঙ্গে কিন্তু আমি কথা বলছি, ফোন লাইনেই আছে, থাকতে থাকতে আমি আবার ভিডিও আপলোড করছি। তারপর এমন একটা সময় আসে যখন 2:05-10 হয়ে যায়, তখন আর কথা বলার মতো আমার এনার্জি থাকে না। ও তো নিজেও ক্লান্ত থাকে, শুধু আমি বলি না, আমার হাজব্যান্ডও তো ক্লান্ত থাকে, তবুও ও চট করে ফোনটা রাখতে চায় না।
আমি তখন একটা সময় গিয়ে বলি যে ঠিক আছে তুমিও রেস্ট করো, আমিও রেস্ট করি। বা অনেক সময় আমি হয়তো একদিকে কথা বলছি, একদিকে হাম তুলে যাচ্ছি ঘুমের জন্য, তো তখন ও বলে যে ঠিক আছে ঘুমিয়ে যাও, আমি আবার বিকেলে টাইম পেলে ফোন করব। তো এমনটাই হয়। সবাই ভাবে যে জীবনগুলো কত সহজ, কিন্তু এই সহজের মধ্যেও যে কত কঠিন কিছু আছে। মানে এক সময় এমন একটা সময় থাকতো যে সময় এত ফ্রি থাকতাম যে 14বার হাজব্যান্ডকে ফোন করতাম। সেই বলে না সময়ের সাথে সাথে সব বদলে যায়। যখন হাজব্যান্ডের পাশে একটু সিনিয়র কেউ থাকতো, কোনো স্যার, তখন আমি বলতাম যে তুমি আমার সাথে সারাদিন ফোনে কথা বলো, ওই স্যারগুলো কি ফ্যামিলির মানুষদের সাথে কথা বলে না? তখন হাজব্যান্ড বলতো হ্যাঁ বলবে না কেন, নিশ্চয়ই বলে, তবে আমাদের মতো এত সময় পায় না। এখানে যেমন স্যারটা কাজে ব্যস্ত, তেমন স্যারের যে ওয়াইফ, সে তার বাচ্চা নিয়ে স্কুল নিয়ে ব্যস্ত থাকে, তার পরিবারের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তখন আমি ওকে বলতাম যে আমরা কিন্তু এত কম কথা বলবো না, আমরা কিন্তু এখন যেমন কথা বলছি, অনেকটা কথা বলছি, ততটাই কথা বলবো। তখন ও বলতো ঠিক আছে বলবো, কিন্তু একটা সময় গিয়ে তুমিই বলবে দেখো যে এখন আমার সময় নেই, তুমি পরে ফোন করো। তখন আমি বলতাম হোস, তুমি ফোন করবে আর আমি এই কথা বলবো? কোনো দিন আমি এই কথা বলতে পারবো না তোমাকে। তো এখন আমার সেই টাইমটা চলে এসেছে, ওর কথাগুলোই মিলে গেল যে ওই বলতো যে আমি যখন ফোন করব তখন তুমি বলবে যে এখন ফোন রাখো, আমি ব্যস্ত আছি, পরে ফোন করছি। তো সেটাই হচ্ছে এখন আমাদের সাথে। এমন একটা টাইমে আমরা চলে এসেছি, আর এখন এরকমই চলবে। এই যে বাচ্চা স্কুল, এটা একটা বড় দায়িত্বের কাজ বাচ্চার। আর যাই হোক, তোমাকে যতই ক্লান্ত হও, পরিশ্রম করো না কেন, বা যতই বাড়িতে কাজ থাক, গেস্ট আসুক, যাই আসুক, তোমাকে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে। আর তোমাকে সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠানোর জন্য তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এই সব ব্যাপার। তো সেই টাইমগুলো মনে পড়ে যখন কতবার হাজব্যান্ডকে ফোন করতাম, দিনে 10বার 20বার কতবার ফোন করেছি, ও কতবার ফোন করেছে, আমি হা করে বসে থাকতাম কখন ফোন করবে কখন ফোন করবে। আবার আমিও ভালো লাগতো না যখন মনে হতো ধর ফোনই করছে না, তখন আমি নিজে ফোন করতাম। এমন একটা সিচুয়েশান হতো, কতক্ষণ ধরে ধরে কথা বলতাম রাত্রিবেলায়। এখন তাই হয়, রাত্রিবেলায় দেখো কথা বলতে গেলে 11টা অবধি তো আমরা কথা বলি, 11টা 10-15 হয়ে যায়, কিন্তু তখন আমরা পুরো ক্লান্ত, দুজনেই ক্লান্ত। সেই একই ব্যাপার, 9টার সময় ফোন করে, 9টার সময় যেই টাইমটায় ফোন করো তখনও আমি ভাত খাচ্ছি, দুবার ভাত খাই, কিন্তু ওকে লাইনে নিয়ে, যে ভাতটাও আমি শান্তি করে খাই না। একদিকে ছেলেকে খাওয়াই, একদিকে আমি খাই, একদিকে ফোনে কথা বলি, একদিকে আবার বাবুর টিভি চলে, এই হচ্ছে আর এক সমস্যা। তো এইসব সমস্যার মধ্য দিয়েই চলছি আর কি। এখন আমি এমন একটা সিচুয়েশানে আছি, ওর যেখানে পোস্টিং এসেছে, পোস্টিংটা খারাপ বলবো না, আজকে তোমাদের সাথে বলেই দিলাম পোস্টিংটাকে খারাপ বলা যাবে না, কিন্তু আমার যাওয়ার কোনো ঠিক নেই, এমন একটা ব্যাপার। কারণ ও যেখানে পোস্টিং যাবে সেখান থেকে ওকে অন্য কোথাও পাঠানো হবে, এমনটাই শুনছি। তো ওকে যদি সেখান থেকে অন্য কোথাও পাঠানো হয়ে যায়, পাঠাই অনেক দিনের জন্য, তাহলে সেখানে আবার আমি আর বাবু গিয়ে একা একা কী করব? এখানেও আমরা একা, ঠিক আছে এখানে আমরা একা আছি, নিচে দাদারা আছে, বা আমি ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আছি, আমার কোনো অসুবিধা হলো বা আমার জ্বর আসলো বা কোনো প্রবলেম হলো, আমি বাড়ির লোককে ফোন করব, তারা 4-5 ঘন্টার মধ্যে চলে আসতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে আমি বাইরে চলে গেলাম, বাইরে হাজব্যান্ড অন্য কোথাও চলে গেল, আমি ছেলেকে নিয়ে একা আছি, কোনো সমস্যা হলো, তখন কি মানে আমার পরিবারের লোককে আর 4-5 ঘন্টায় যেতে পারবে বলো? তখন তারা যেতে পারবে না, বা ধরে নাও 2-3 দিন তাদের সময়ই লেগে যাবে পৌঁছতে। তো এই হচ্ছে ঘটনা, আমরা এখনও ঠিক করে ডিসিশান নিতে পারছি না কি হবে না হবে। মনের মধ্যে সবসময় একটা কেমন মানে ব্যাকুলতা বোধ কাজ করছে, যে জেনেও বুঝতে পারছি না যে কি হবে না হবে। তো এবার হাজব্যান্ড যখন সেই জায়গায় চলে যাবে, মানে এখনও ও ব্যাঙ্গালোরেই আছে, এরপর যখন নতুন পোস্টিংয়ের জায়গায় যাবে, তখন আস্তে আস্তে বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে। মানে পোস্টিংটা এসেও কিন্তু শান্তি নেই। এতদিন বলছিলাম তোমাদের সাথে যে কবে পোস্টিং আসবে, যেতে পারবো কি পারবো না, এখন পোস্টিং চলে এসেছে, কিন্তু এখন আমরা বুঝে উঠতে পারছি না কি হবে না হবে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করলাম। তো আজকে দেখো, গল্প করতে গেলে কিন্তু ব্লগের কথাগুলো বলা হয় না। আজকে এই যে মাছটা রান্না করেছি, আগের দিনের মাছটা ছিল, আগের দিন পুরো মাছটা রান্না করেছিলাম না, তোমরা দেখেই থাকবে। আগের দিন 3 পিস মাছ ভাজা করেছিলাম, যেটা আমরা দুপুরে খেয়েছিলাম। আর রাত্রে তো বান্ধবী আলুর পরোটা দিয়ে গেছিলো, ওটা আসলে আমার বান্ধবী কিট্টুর স্কুলের যে বন্ধু, স্কুলের ওর বন্ধুর থেকে ও মানে কিট্টু স্কুলের বন্ধুর থেকে সেই মেয়েটি আমার বান্ধবী বেশি, কারণ কিট্টুরা তো বাচ্চা, ওরা অত বন্ধু টন্ধু বোঝে না। কিন্তু ও কি হয়, ওরও হাজব্যান্ড থাকে না, আমারও থাকে না, ও কিন্তু শ্বশুরবাড়িতেই থাকে, কারণ এখানেই ওর বাড়ি, আর আমার তো এখানে বাড়ি না। তো কি হয়, আমরা যখন ওকেও বাজার করেই খেতে হয়, আমি যেমন বাজার করে আমাকে খেতে হয়, বাজারে না গেলে চলে না একটা দিন, ওরও তাই সেম অবস্থা। কারণ ওর হাজব্যান্ড থাকে না, কিন্তু শ্বশুর মশাই আর শাশুড়ি মা ওর খুব বয়স্ক,
যাদের বাইরে বেরিয়ে বাজার করা বা কোনো কাজ করারই ক্ষমতা নেই। হ্যাঁ, ওর বাড়িতে হয়তো হেল্পিং হ্যান্ড আছে, তবে কিছু কিছু কাজ ওকে নিজেই করতে হয়। তো আমরা দুজনেই একসঙ্গে সেই জন্য বাজারে যাই। ছেলেকে বাচ্চাকে ছেড়ে দিয়ে আসি, দুজনের সঙ্গে স্কুলে দেখা হয়ে যায়, তারপর আমরা একসঙ্গে বাজার টাজার করে বাড়ি আসি। ও ওর মতো চলে যায়, আমি আমার মতো ঢুকে পড়ি, মানে আমার বাড়ির ওপর দিয়েই ও যায়, আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে। তো ওই হচ্ছে কিট্টুর যে বার্থডে হয়েছিল সেই দিন আমি ওর জন্য ফ্রাইড রাইস, চিকেন, কেক, মিষ্টি এগুলো পাঠিয়েছিলাম, কারণ ওর মানে আমার ভালো একটা বন্ধু হয়ে গেছে। এবার বাড়িতে আমি ডাকতে পারিনি, ওর হাজব্যান্ড থাকলে অবশ্যই ডাকতাম, কিন্তু একজনকে ডাকলে আর একজনের হয়তো খারাপ লাগতে পারে, আমি কাউকেই ডাকিনি। তো ওকে আমি খাবারটা ইচ্ছে করে পাঠিয়েছিলাম, যে ও একা আছে, তো ও আমাকে এর আগেও একবার চিকেন রান্না করে রাত্রিবেলায় দিয়ে গেছিলো, কিন্তু আমার কিছুই দেওয়া হয়েছিল না। তো আমার মনের মধ্যে অনেক দিন থেকেই ছিল যে কিট্টুর বার্থডের দিন আমি ওকে একটু খাবার পাঠাবো। একা মানুষ, শ্বশুর শাশুড়ি যারা ওর আছে তারা চিকেন টিকেন খায় না, খুব বয়স্ক, মানে দাঁত মাতেরও সমস্যা আছে। তো ওই জন্য আমি ওর জন্য খাবার পাঠিয়েছিলাম, যে একা মানুষ, তুই আজকে রান্না করিস না, আমি তোর জন্য খাবার পাঠাবো। তো সেই ভেবেই খাবারটা পাঠিয়েছিলাম। তো বক্সগুলো ওর কাছেই ছিল, সেই জন্য ও আবার খালি দেয়নি, ও আবার আমার জন্য আলুর পরোটা আর খাবার দাবার এনেছিল বাকি কিছু। ও আমাকে ফোন করে বলে দেয় যে আমি আসছি, তুই যেন খাবার করিস না, এরকম করে ফোন করেছিল। তো সেই আলুর পরোটা ছিল, ওগুলো আমি ধরো আগের দিন খেয়েছিলাম রাত্রিবেলায়। এবার মাছ যা ছিল ধরাই ছিল, 4 পিস মাছ ধরাই ছিল। তো মাছের ঝোলটা একটু মশলা দিয়ে রান্না করলাম, কারণ চিকেন খাই না অনেক দিন হলো। তো কিছুদিন থেকে একদম মশলা ছাড়া খাবার খাচ্ছি, তো ভাবলাম আজকের মাছটা একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করি, কারণ একঘেয়েমি খেতে খেতেও তো মুখটা কেমন হয়ে যায়। আর চিকেন যেহেতু খাচ্ছি না, তো মানে একদমই নিরামিষ টাইপের মাছ খাওয়া হচ্ছে বলতে গেলে। ওই একটু আদা দিচ্ছি বা একটু জিরে বাটা দিয়ে রান্না করছি, কিন্তু আজকে একটু ভালো করে মাছটা রান্না করলাম। তার সঙ্গে আগের দিনেরই ডাল ছিল, ডালটা একটু গরম করে নিলাম। আর আলু পেঁয়াজ ভাজাটা আমার খুব খেতে মন চাইছিল। মুসুর ডাল আছে ঘরে, লেবু আছে, আলু পেঁয়াজ ভাজা দিয়ে মুসুর ডাল দিয়ে ভাত খাবো। হাজব্যান্ডের কথা মনে পড়ছিল আমার, ও এইসব খাবারগুলো খেতে ভালোবাসে। তো ওর কথাই মনে পড়ছিল বারবার, যখন ভাবছিলাম মুসুর ডাল খাবো, তার সাথে লেবু খাবো, আলু পেঁয়াজ ভাজা খাবো, তখন ওর মানে ওর মুখটাই ভেসে উঠলো, কারণ ও এই ধরনের খাবারগুলো খেতেই ভালোবাসে। তো আমারও আজকে ওর মতোই মন চাইছিল যে এই ধরনের খাবার খাবো, তো সেই জন্য একটু আলু পেঁয়াজ ভাজা করে নিলাম, এই কারণেই যে ডাল ছিল। ডালটা না থাকলে হয়তো করতাম না। ডালটা রেডি ছিল, জাস্ট একটু গরম করে নিলাম। এদিকে ভাত টাত সবই হয়ে গেছে, এখন আস্তে আস্তে থালা বাসনগুলো ধুয়ে তারপর আবার আমি স্নান করে পুজো করে যাব বাবুকে আনতে। আর এদিকে দেখো বাবুকে নিয়ে চলে এসেছি, আর আসার সময় অ্যাপেলটা নিয়ে এসেছি, কারণ ও স্কুলে দেওয়ার মতো ফ্রুটটা ফুরিয়ে গেছিলো, ভুলেই গেছিলাম। আজকে বাজার তো যাইনি সকালবেলায়, তো এখন যাওয়ার সময় মনে পড়লো ও ছেলের জন্য তো ফল নিতে হবে, নেক্সট দিন আবার স্কুল আছে, আবার কোনো না কোনো একটা ফল লাগবে। তো আমি মানে যখন আমার মনে পড়লো, তখন যেই ফলের দোকানের সামনে ছিলাম সেখানে ফলগুলো একদমই কেমন ছিল, মরা পচা এক কথায় বলতে গেলে। আমি গিয়েছিলাম অরেঞ্জ আনতে, তো অরেঞ্জের দামটা দেখছি অন্য দোকানের থেকে মানে অনেকটা বেশি, তো অরেঞ্জটা আমি নিলাম না। আর যে অরেঞ্জগুলো ছিল সেগুলো একটু নষ্ট টাইপের ছিল, তো আমি বললাম অ্যাপেলটা নিয়ে যাই। অ্যাপেলটা এখন অনেকটা দাম কমেছে, 100 টাকা কেজি, অন্য সময় 150 টাকা থাকে, তো দেখছি যে 100 টাকা কেজি, তো 500ই নিয়ে আসলাম। আর যেটা বলছিলাম তোমাদেরকে, অনেকেই বিয়ের পর থেকেই, মানে আমার কিছু ফ্রেন্ডের মধ্যে বিয়ের পর থেকেই তারা বলতো, ওই মোটামুটি 1-8 বছর পর থেকে, যে জানিস তো আগের মতো হাজব্যান্ড আর সময় দেয় না। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা অভিযোগ হাজব্যান্ডদের প্রতি। তারা বিয়ের আগে এত পরিমাণ সময় দেয়, হট করে 1 বছর, বিয়ের 5-6 মাস পর থেকে বা 1-8 বছর পর থেকে হাজব্যান্ডরা টুক করে ফোন করা কমিয়ে দেয়, আস্তে আস্তে কমিয়ে দেয়, বা গুরুত্ব দেওয়াটা কমিয়ে দেয়। তো আমার সঙ্গে কিন্তু এমন কিছু হয়নি। আমরা যখন সঙ্গে থাকি তখন আমরা খুব আনন্দ করে থাকি, ঝামেলা জিনিসটা খুব কম হয় আমাদের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেশি ভালো। সবাই বলে এই কথা, আমাদের ফ্যামিলির লোকেরাও বলে, এমনকি আমার নিজের শ্বশুর শাশুড়ি ওই কথাটাই বলে, যে ওরা বেশ বুঝে শুনে চলাফেরা করে, হুটহাট করে জাতামাতা করে বসে না কেউ কাউকে ছাড়া, দুজন যা করে দুজনের ডিসিশন নিয়েই করে। এটা আমার শ্বশুর শাশুড়ি নিজেই মানে, তাহলে বুঝতেই পারছো। তো যাই হোক, এই যে অভিযোগটা যে হাজব্যান্ড সময় দেয় না বা হাজব্যান্ড ফোন করে না, এই ব্যাপারটা আমাদের মধ্যে কোনো সময় ছিল না। আমার দিক থেকেও ওর ক্ষেত্রে হয়নি, বা ওর দিক থেকেও আমার ক্ষেত্রে হয়নি। ও যখনই সময় পেত তখনই ফোন করতো, আমি যখন সময় পেতাম আমি ফোন করতাম। তো মেয়েরা এমন একটা জিনিস, সত্যি কথা বলতে, মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন কিন্তু মন থেকে ভালোবাসে। কিন্তু একটা সময় কি হয়, অবহেলা পেতে পেতে, আমার কিছু আশেপাশের মানুষদেরকে আমি দেখেছি, তারা অবহেলা পেতে পেতে এক সময় এমন একটা সিচুয়েশনে চলে আসে না, তখন তারা আর কাউকে তোয়াক্কা করে না, সেই হাজব্যান্ডকেই তারা তোয়াক্কা করতে চায় না। তখন দোষ হয়ে যায় মেয়েটির, যে কেন সে একা একা চলে যাচ্ছে, কেন সে একা একা ঘুরছে, বা কেন সে হাজব্যান্ডকে সাথে নিচ্ছে না।
বা কেন সে কোনো ডিসিশন নিলে একাই নিচ্ছে, এরকম একটা ব্যাপার, তখন মেয়েটার দোষ হয়ে যায়। কিন্তু এই মেয়েটার দোষের পিছনে যে সে কতগুলো বছর মানে চেয়েছে যে তার হাজব্যান্ড তার সাথ দিক, তার হাজব্যান্ডের পায়ে অবধি পড়েছে যে তুমি আমার সময় দাও, তুমি আমার এই কথাটা মানো বা এইভাবে চলো, কিন্তু একটা মেয়ের খারাপ হওয়ার পিছনে কিন্তু তার হাজব্যান্ড দায়ী হয়। আমি এই কথাটা একদম মানে বলে দিলাম, এই কথা শুনে অনেকের রাগ হতে পারে, কিন্তু একটা মেয়ের খারাপ হওয়ার পিছনে কিন্তু তার হাজব্যান্ডই দায়ী হয়। কি হয়েছে অরেঞ্জে সোনা? এটা ছিটে আগে থেকে তেতো হয়ে যায়। কি গো? তেতো। কি তেতো হয়ে যায়? এটা খোসা ছিটে। খোসা ছিললে? হ্যাঁ, খোসা ছিটলে তেতো হয়ে যায়। কিসের? অরেঞ্জ। অরেঞ্জের খোসাটা তেতো লাগে? ভালো লাগে না? এটাই বলছি, এটা। আচ্ছা, খোসাটা ছিঁড়ে আগে থাকতে ছিঁড়ে দিলে ভেতরটা তেতো হয়ে যায়? হ্যাঁ। কে বললো? আমি। তুমি বলছো? গ্রিন কালার। কোথায় গ্রিন কালার? ওটা সাইড করে খা, সাইড থেকে খেয়ে নে। ভালো লাগছে আপেল খেতে? অরেঞ্জ কিনবো না তাহলে? না, নিয়ে যাবি না স্কুলে আর? এটা নিয়ে যাবো। ওটা তো নিয়ে যাবি, এটা তো এখন 3-4 দিন নিয়ে যাবি, অনেকগুলো এনেছি। অরেঞ্জ আর নিয়ে যাবি না কোনো দিন? নিয়ে যাবি? তুই যে বললি খোসা ছিঁড়ে দিলে তেতো হয়ে যায়। বললাম যে কি? আমি এমনি খেয়ে নেবো তেতো হতে। তেতো খেয়ে নেবে? হ্যাঁ। এত ভালো লাগে? হ্যাঁ। তাহলে তুমি গোটা অরেঞ্জ দিয়ে দেবো, তুমি স্কুলে গিয়ে খোসা ছাড়িয়ে নেবে হ্যাঁ। আন্টির কাছ থেকে। তাহলে তেতো হবে না, তাই তো? ওটাই করবো। হ্যাঁ, গ্রিনটা খুলে দাও উঠিতে। গ্রিনটা খুলে দেবো, আর সাইডগুলো খেয়ে নে, আমি হাতটা ধুয়ে নিই তারপর। ওকে। ম্যামকে ড্রয়িং দেখিয়েছো? ম্যাম হ্যাপি হয়েছে না তুমি হ্যাপি হয়েছো? ম্যাম হ্যাপি হয়েছে? কি বলছিল তোমাকে? গুড বয়। গুড বয়। আর তুমি তখন কি করছিলে? বাবা দেখো, এটা গ্রিন হয়ে আছে, এটা ছিঁড়ে দেবে দাঁতে। আমি ওটা ঠিক করে দিচ্ছি। দাঁতে? দাঁত দিয়ে কেটে দেবো? হ্যাঁ, গ্রিনটা। আচ্ছা, দিচ্ছি। ওইভাবে ছেঁড়া যাবে না মিডিল থেকে, তুই সাইডগুলো খেয়ে নে, এই সাইডটা খেয়ে নে, তারপর আমি ছাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এই সাইডটা খেয়ে নে। ওটা থাক, তুই এই সাইডটা খেয়ে নে। পড়ে যাবে নোংরায়, বেডে নোংরা। তাহলে ভাত খাবি কখন? ভাত কখন খাবি? এখন অ্যাপেল খেয়ে নিলি, স্নান করবি না? ভুলেই তো গেছি। করবি? ছাদে না বাথরুমে? ছাদে আজকে জল দিয়ে আসিনি। কেন? ছাদে খুব বাতাস বইছে, ঠান্ডা। কেন? বাইরে বাতাস হচ্ছে, রোদ হচ্ছে, তোমার ঠান্ডা লাগবে সেই জন্য। ওপরে গাছ আছে, এত ওপরে গাছ। ইয়ে, হাওয়াটা আসছে তো। ওপরে গাছ। ওপরেই গাছ আছে। তুমি করবে, বাথরুমে স্নান করে নেবে। হ্যাঁ, চলো, ভিডিওটা শেষ হয়ে গেল, টাটা।